প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ। জিয়া হত্যা মামলায় গ্রেফতার মুজাফফরের বিচার সেনা আইনে হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আসসালামু আলাইকুম। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মে কুলসুম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক গিলবার্ট এফ হোংবো। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানান আইএলও মহাপরিচালক গিলবার্ট এফ হোংবো। বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা আরও সুদৃঢ় হয়েছে। এই অবস্থায় আইএলও বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও জোরদার করতে আগ্রহী এবং শ্রম খাতের উন্নয়নে সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ অব্যাহত রাখবে বলেও জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। দেশের প্রকৃত উপকারভোগীদের কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা কার্যকর, স্বচ্ছ ও নির্ভুলভাবে পৌঁছে দিতে একটি নির্ভুল ও গ্রহণযোগ্য তথ্য ভাণ্ডার গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সারা দেশে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে কর্মসূচির অগ্রগতি এবং দেশব্যাপী সম্প্রসারণের রূপরেখা নিয়ে আলোচনা হয়। এছাড়া ধাপে ধাপে সারা দেশে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিস্তারের লক্ষ্যে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ, আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। এছাড়া তথ্য সংগ্রহ, যাচাই বাছাই এবং উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেও সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর হোসেনের সেনা আইনে বিচার হবে। একই অপরাধে একই ব্যক্তির বিরুদ্ধে দুই আইনে পৃথকভাবে বিচার করার সুযোগ নেই। এজন্য বাংলাদেশ সেনাবাহিনীর কাছে তাকে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বিকেলে রাজধানীর পিলখানায় শহীদ ক্যাপ্টেন আশরাফ হলে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে দরবার শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগে একই মামলায় যাদের বিচার ও দণ্ড কার্যকর হয়েছে সেই রায়ের আলোকে তার বিষয়ে কী সিদ্ধান্ত রয়েছে তা জেনারেল কোর্ট মার্শাল বিবেচনা করবে। মেজর অবসরপ্রাপ্ত মুজাফফর নামে যে আসামিকে গ্রেফতার করা হয়েছে তার অন্যান্য সহযোগীদের যে বিচার সেটা সামরিক আদালতে হয়েছে তখনকার সময়ে। সেখানে কিছু ফাইন্ডিংস আছে। তিনি পলাতক ছিলেন, দীর্ঘদিন ভিন্ন নাম ধারণ করে পার্শ্ববর্তী দেশে পলাতক ছিলেন। এখানে আসার পরে আমরা যখন জানতে পেরেছি আমাদের গোয়েন্দা সংস্থার ইনফরমেশনের ভিত্তিতে তাকে আমরা গ্রেফতার করে সেনা আইনে বিচার করার জন্য আমরা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছি। জেনারেল কোর্ট মার্শাল করে সম্ভবত তার বিচারটা নিষ্পন্ন হবে। আগে যারা একই মামলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যা মামলায় কনভিক্টেড হয়েছে বা এক্সিকিউটেড হয়েছে, সেই রায় অনুসারে তার মধ্যে তার বিষয়ে কোনো ফাইন্ডিংস আসে কিনা সেটা সেই জেনারেল কোর্ট মার্শাল দেখবে সেই আইনে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আজ রাজধানীর ২০ মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। এ সময় পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, শুধু আসাদুজ্জামান খান কামালই নয়, ভারতে যারা পালিয়ে আছেন তাদের ফেরাতে ভিন্ন ভিন্ন চিঠি দেওয়া হয়েছে। আসাদুজ্জামান খান বাংলাদেশের আইনে ওনার বিচার হয়েছে
এবং উনি যেহেতু পলাতক আসামি, ওনাকে ফিরিয়ে আনার জন্য আমরা যে চিঠিটা দেওয়ার প্রয়োজন সেটাই আমরা দিয়েছি। এবং এটা আমরা বারবার বলেছি আগেও যে কূটনৈতিক যে কূটনীতিতে যেই নর্মস আছে, যেই প্রোটোকল আছে, সেই প্রোটোকল অনুযায়ী আমরা এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী ওনার আসাদুজ্জামান কামালকে দেশে ফিরিয়ে এনে ওনার বিচারও সম্পন্ন করা হবে, ঠিক যেভাবে শেখ হাসিনা সহ অন্যান্য আসামিদের বিচার হবে। মশা নিধনে দেশীয় উদ্ভাবনকে গুরুত্ব দিয়ে পরীক্ষা নিরীক্ষা ও কাজে লাগাতে সিটি কর্পোরেশনগুলোকে আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইউথ টু ওয়ার্ল্ড আয়োজিত মশা নিয়ন্ত্রণ প্রযুক্তির শীর্ষক অনুষ্ঠানে অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। বলেন, মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যে কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে তা খুব একটা কাজে আসছে না। ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিস্তারের বর্তমান মৌসুমে মশার লার্ভা নিধন করা প্রধান কাজ বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, নতুন উদ্ভাবিত প্রযুক্তির পরীক্ষামূলক কাজ করা গেলে মশা নিধনে সিটি কর্পোরেশন এবং উদ্ভাবকদের যৌথ কর্মসূচি সফল হবে। আমি মনে করি এখন এই যে আপনার যেটা আপনার করা হচ্ছে, করেছেন, এরা অত্যন্ত একটা ভালো কাজ করেছেন যে দেশি তারা এই কেমিক্যালসটা আপনার উদ্ভাবন করে আমাদের মশা নিয়ন্ত্রণের জন্য একটা দেশীয় একটা যৌথ উদ্যোগে কাজ করার জন্য একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। সিটি কর্পোরেশন এবং সরকারের যৌথভাবে যদি এই টেকনোলজিটা নিয়ে কাজ করে, তাহলে আমার বিশ্বাস পরীক্ষামূলকভাবে কাজ করতে পারে, তাহলে আমার বিশ্বাস যে তাহলে আমরা এটাতে অনেকটা সফল হব। রাজনৈতিক দলগুলো ন্যূনতম সমঝোতার মধ্যে না থাকলে গণতন্ত্র বিপন্ন হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর উত্তরায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তারুণ্য উদ্ভাবন ও স্টার্ট আপ নিয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বলেন, জুলাই কোনো নির্দিষ্ট দলের নয়, রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে গণ অভ্যুত্থান গড়ে তুলেছে। তবে বিপ্লবের চারণভূমি ছিল উত্তরা। জুলাইকে আইনি ভিত্তি দেওয়ার দায়িত্ব সব দলের, এমনটাই মনে করেন তিনি। এ সময় জুলাইয়ে জেল জীবনের স্মৃতিচারণ করেন বিএনপির এ নেতা। কেউ যদি সরকারের জোরালো সমালোচনা করেন, সে গুম হবেন, এই পরিস্থিতি তার নেই। কেউ বিচার বহির্ভূত হত্যার শিকার হবেন, এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের মধ্যে পড়বেন, এই পরিস্থিতি তার নেই। কথা বলা, সমালোচনা করা, এটা তো একটা ডেমোক্রেটিক সোসাইটির একটা অন্যতম অপরিহার্য উপাদান। সেটি ছিল না। জুলাই আমাদেরকে সেটি নিশ্চিত করেছে। তাই জুলাইয়ের তাৎপর্য অত্যন্ত গভীর এবং তীক্ষ্ণ বলে আমরা মনে করি। এই তাৎপর্যকে আমাদের আরও উপলব্ধি করতে হবে এবং আমাদের রাষ্ট্রীয় গণতন্ত্রের বিকাশের জন্য যে সমস্ত কাজগুলো আমাদের আরও বাকি আছে, সেই কাজগুলো আমাদের করতে হবে। আকিজ ইনসাফ গ্রুপ রাজধানীতে প্রিমিয়াম ডাইনিং ও আধুনিক বিনোদনের নতুন গন্তব্য দ্য গ্র্যান্টিওর এবং প্লেফিনিটির উদ্বোধন করেছে। গত শনিবার প্রতিষ্ঠান দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ জামিল উদ্দিন। দ্য গ্র্যান্টিওর এ দেশি বিদেশি খাবার, নান্দনিক পরিবেশ ও আধুনিক সেবার সমন্বয়ে প্রিমিয়াম ডাইনিং অভিজ্ঞতা মিলবে। আর প্লেফিনিটিতে মহাকাশ অনুপ্রাণিত নকশার সঙ্গে রয়েছে অত্যাধুনিক গেমিং ও ইন্টারঅ্যাক্টিভ বিনোদনের ব্যবস্থা। আকিজ ইনসাফ গ্রুপ জানায়, আন্তর্জাতিক মানের আতিথেয়তা, আধুনিক বিনোদন ও উন্নত সেবার সমন্বয়ে নতুন লাইফস্টাইল অভিজ্ঞতা দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এবার পুষ্টি চিনি গুঁড়া চাল নিবেদিত জেলা সংবাদ। চুয়াডাঙ্গার জীবননগরে 10 বছরের মেয়ে শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে। দুপুরে চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ
মোক্তাগির আলম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। মামলার বিবরণে জানা যায় 2023 সালের 21 ডিসেম্বর মরিয়ম খাতুনকে আসামি আবুল হোসেন ধর্ষণ শেষে হত্যা করে। তদন্ত শেষে পুলিশ অভিযুক্ত আবুল হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। চুয়াডাঙ্গার নারী ও শিশু আদালতের পিপিএমএম শাহজাহান মুকুল জানান, 31 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন। নওগাঁয় গত 6 বছরে বিভিন্ন অভিযানে জব্দ করা প্রায় 4 কোটি টাকা মূল্যের 16,061 বোতল ফেন্সিডিল আদালতের নির্দেশে ধ্বংস করা হয়েছে। আজ জেলা প্রশাসক ও আদালত চত্বরে রোলার চালিয়ে এসব মাদক ধ্বংস করা হয়। 2015 থেকে 2021 সালের মধ্যে জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে ফেন্সিডিলগুলো জব্দ করা হয়েছিল। 151টি মামলার বিচারিক কার্যক্রম শেষে জনসম্মুখে এগুলো ধ্বংস করা হয়। এ সময় বিচার বিভাগ, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশাসন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। যশোরের শার্শায় ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে 2 যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। ভোরে উপজেলার গোগা রুদ্রপুর সড়কের সালামের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন যশোর কোতোয়ালি থানার সুজলপুর গ্রামের নাহিদ এবং বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের সোহাগ হোসেন উষা। স্থানীয়রা জানায়, ফুটবল ম্যাচ দেখার পর ভোরে চা খেতে যাওয়ার পথে তাদের মোটরসাইকেলের সঙ্গে দ্রুত গতির একটি ট্রলির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নাহিদ ও সোহাগের মৃত্যু হয়। আহত রুবেল ও ট্রলি চালক আমিরুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবার পুষ্টি নিবেদিত আন্তর্জাতিক প্রসঙ্গ। মেডিকেল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নয়াদিল্লিতে পার্লামেন্টের সামনে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ থেকে অসংখ্য বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। এ সময় ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপককেও আটক করা হয়। সোমবার সংসদ অভিযান কর্মসূচি ঘিরে হাজারো আন্দোলনকারী সংসদ ভবনের দিকে পদযাত্রার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। বিক্ষোভ কর্মসূচি থেকে সমাজবাদী পার্টির এমপি এবং অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদবকেও পুলিশ আটক করেছে বলে জানা গেছে। এদিকে ককরোচ জনতা পার্টির অভিযোগ, তাদের নেতৃত্বকে দমন করতে অভিজিৎ দীপককে পুলিশ তুলে নিয়ে গেছে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আন্দোলনকারীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি করছেন। একই সঙ্গে পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা। ইতালি জুড়ে যুব ও কিশোর অপরাধ দমনে বড় ধরনের অভিযান চালিয়েছে পুলিশ। 44টি প্রদেশে একযোগে পরিচালিত এ অভিযানে গ্রেফতার করা হয়েছে 539 জনকে, যার মধ্যে 47 জন অপ্রাপ্তবয়স্ক। ইতালির সংবাদ সংস্থা ANSA জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি চালিয়ে 973টি প্রোফাইল শনাক্ত করা হয়েছে। এসব প্রোফাইলে ঘৃণা, সহিংসতা, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার উস্কানি এবং আগ্নেয়াস্ত্র ও ছুরি ব্যবহারের প্রচারণা চালানো হচ্ছিল। এছাড়া মাদক কেনাবেচা ও রাতের বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত এলাকায় বিশেষ তল্লাশি চালিয়ে 700 কেজির বেশি মাদক জব্দ করা হয়। পাশাপাশি 1182টি স্থাপনায় তল্লাশি চালিয়ে 3,07,000 ইউরো নগদ অর্থ, 49টি আগ্নেয়াস্ত্র, বিপুল গোলাবারুদ ও ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে। উদ্ধার করা হয়েছে চুরি হওয়ার সন্দেহে স্বর্ণের চেইন, মোবাইল ফোন সহ বিভিন্ন সামগ্রী। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্ক ও আটা নিবেদিত খেলার সংবাদে। ক্যারিয়ারের শেষ ভাগে পৌঁছে অবসর নিয়ে নিয়মিত প্রশ্নের মুখোমুখি হচ্ছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। বয়স 39 হওয়ায় তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা সমালোচনাও চলছে। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভারত হারলেও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন রোহিত। লর্ডসে 139 রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। এটি ছিল তার ক্যারিয়ারের 34তম ওয়ানডে সেঞ্চুরি। পাশাপাশি লর্ডসে ওয়ানডেতে সেঞ্চুরি করা প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে গড়েন নতুন কীর্তি। জফরা আর্চার ও জশ
টাংদের সামলে দারুণ এই ইনিংস খেলেই অবসর নিয়ে চলা আলোচনা প্রসঙ্গে মুখ খোলেন তিনি। রোহিত বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই তাকে নানা ধরনের আলোচনা ও সমালোচনার মুখোমুখি হতে হয়েছে, তবে কখনোই সেসবকে গুরুত্ব দেননি তিনি। এদিকে টি-20 ও টেস্ট ক্রিকেট থেকে ইতোমধ্যে অবসর নিয়ে বর্তমানে শুধু ওয়ানডে ক্রিকেট খেলছেন রোহিত। তবে অবসর নিয়ে চলা গুঞ্জনকে গুরুত্ব দিতে রাজি নন বলে জানান ভারতীয় অধিনায়ক। 2026 বিশ্বকাপের পর ফুটবল প্রেমীদের অপেক্ষা 2030 সালের বিশ্বকাপকে ঘিরে। বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে এবার ইতিহাসের প্রথম আসর বসতে যাচ্ছে 6টি দেশে। মূল আয়োজক হিসেবে দায়িত্ব পেয়েছেন স্পেন, পর্তুগাল ও মরক্কো। তবে 1930 সালে উরুগুয়েতে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপের শতবর্ষ উদযাপনকে স্মরণীয় করে রাখতে উদ্বোধনী 3টি ম্যাচ হবে দক্ষিণ আমেরিকার 3 দেশ উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে। পরিকল্পনা অনুযায়ী উদ্বোধনী ম্যাচ হবে উরুগুয়ের রাজধানী মন্টেভিডিওতে। এছাড়া একটি করে ম্যাচ আয়োজন করবে আর্জেন্টিনা ও প্যারাগুয়ে। এরপর টুর্নামেন্টের বাকি সব ম্যাচ অনুষ্ঠিত হবে স্পেন, পর্তুগাল ও মরক্কোতে। স্বাগতিক হওয়ার সুবাদে 2030 বিশ্বকাপের মূল পর্বে সরাসরি জায়গা পাবে 6টি দেশ। মূল আয়োজক স্পেন, পর্তুগাল ও মরক্কোর পাশাপাশি শতবর্ষের বিশেষ আয়োজনের স্বীকৃতি হিসেবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েও স্বয়ংক্রিয়ভাবে চূড়ান্ত পর্বে খেলবে। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ। জিয়া হত্যা মামলায় গ্রেফতার মুজাফফরের বিচার সেনা আইনে হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।